এই সপ্তাহে নির্বাচনের তফসিল, ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘন্টা। অংশ নিতে পারবে নিবন্ধিত সব দল, পদে থাকলে পারবেন না উপদেষ্টা। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন সামগ্রী আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে। আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ইসির সাক্ষাৎ, সুষ্ঠু নির্বাচনে সব সহযোগিতা দেবে সরকার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সামনে আসছে কঠিন সময়, জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। সাইবার প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াইয়ের ডাক মির্জা ফখরুলের। জোট করল এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। যুক্ত হবে আরো দল। গায়ের জোর বা ধর্মের দোহাই দিয়ে নির্বাচনে সফল হওয়া যাবে না, হুঁশিয়ারি নেতাদের। এখনো বিদেশ নেওয়ার অবস্থায় নেই বেগম জিয়া। এভার কেয়ারে আছেন নিবিড় পর্যবেক্ষণে। লন্ডন নিতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা। সুস্থতা কামনায় দোয়া। কবর থেকে তোলা হচ্ছে 114 জুলাই শহীদের মরদেহ। নমুনা সংগ্রহের পর হবে দাফন। গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। এবং লিটারে 16 টাকা পর্যন্ত বাড়ল ভোজ্য তেলের দাম। পেঁয়াজ আমদানির অনুমতিতে হিলিতে কেজিতে কমেছে 30 টাকা। আলু চাষিদের ভর্তুকি দেওয়ার চিন্তা সরকারের। চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল। একসঙ্গে গণভোট করতে ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘন্টা। আগের রাতেই ভোট কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট। কমিশন সভা শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, নিবন্ধিত সব দল অংশ নিতে পারবে নির্বাচনে। বেসরকারি ব্যাংক কর্মকর্তারা পাবে না দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের 10ম সভা। অংশ নেন সিএসি সহ সব কমিশনার। ভোটের নানা সিদ্ধান্তে পৌঁছাতে এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন কমিশনের সময় লাগে 5 ঘন্টা। সভা শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সংবাদ সম্মেলনে জানান, চলতি সপ্তাহেই তফসিল হবে। এর আগে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে কমিশন। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। কমিশনার জানান, ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। ভোট কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী আগের রাতেই চলে যাবে। সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট কক্ষে বুথ সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি। নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। ভোটে জাতীয় পার্টি অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে কমিশনার জানান, নিবন্ধিত সব দল অংশ নিতে পারবে ভোটে। এগুলো রাজনৈতিক বক্তব্য। নির্বাচন কমিশন তার স্বীয় বিবেচনায় যে আগের যে কমিটমেন্ট আছে এবং সরকারের যে পরিকল্পনা আছে সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের অবস্থান হচ্ছে, আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন এবং আইন বলা আছে কারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন পারবেন না। বেসরকারি প্রতিষ্ঠানের কাউকে আপাতত নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেবে না ইসি। সোমবার থেকে পোস্টাল ব্যালট ছাপানো শুরু হবে। পরদিনই বিদেশে পাঠানো হবে ব্যালট। প্রতিবারের মতো ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি থাকছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের প্রস্তুতি জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের সকল সদস্য। বৈঠকে সিইসি নাসিরউদ্দিন জানিয়েছেন, নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে। ফেব্রুয়ারি প্রথমার্ধে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত। এ সময় কমিশন প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসিকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে সরকার। এদিকে সামনে আসছে কঠিন সময়, জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে দেশ গড়ার কর্মসূচির শীর্ষক আয়োজনে তিনি বলেছেন, একটি দল স্বৈরাচারীর মতো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
অন্যদিকে ধর্মের নামে বিভাজন আর সাইবার অপপ্রচারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন বিএনপির মহাসচিব। বিএনপির দেশ গড়ার কর্মসূচি 7 দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন ছিল জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিকেলে দ্বিতীয় ধাপের আয়োজনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ গড়ার প্রত্যয় নিয়ে দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন দলের এই শীর্ষ নেতা। বলেন, স্বৈরাচারী সরকার জুলাই আন্দোলনে যেভাবে হাজার হাজার মানুষ হত্যা করেছে, ঠিক সেভাবে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে দেশের লাখ লাখ মানুষকে হত্যা ও নারীদের সম্ভ্রমহানি করেছে একটি দল, যারা এখন নিজেদের পক্ষে ভোট টানতে মহান আল্লাহর সঙ্গে শিরক করতেও ছাড়ছে না। একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। যেটি আমার না, সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি। আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক, সেটি হচ্ছে শিরিকের পর্যায়ে পড়ে। যারা এইসব কথা বলে তারা শিরিক করছে। আপনি যদি তাদের কথা শোনেন, আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন। যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য, এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ ৭১ সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। সামনে কঠিন সময় আসছে সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকারের মতো একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে একটি অরাজকতা বিরাজ করছে। আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ, এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পলাতক যে স্বৈরাচার, তারা বিএনপির সম্পর্কে যেসব মিথ্যা প্রপাগান্ডা ছড়াতো, আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে বা একই সুরে কতগুলো কথা বলার চেষ্টা করছে। এর আগে সকালে কর্মসূচি উদ্বোধন করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মের নামে বিভাজন ও দলের বিরুদ্ধে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। সাইবার অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়েরও ডাক দেন তিনি। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানো। বিএনপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না বলেও জানান বিএনপি মহাসচিব। এই অপপ্রচার। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। শাবাব, আমরা যদি একটু বলি যে সরকারের যে পদক্ষেপগুলো এখন কিন্তু একেবারেই স্পষ্ট হচ্ছে, এবং নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠকের চল আছে, রীতি আছে, এবং সেটিও কিন্তু শুরু এবং শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি দেখছি আসলে নির্বাচনের পথের যাত্রাটা নিয়ে যদি শুরুতে আলোচনায় আসি? রাব্বি, ধন্যবাদ। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার এই ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে। তারই সূত্রতা ধরে নির্বাচন কমিশন কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আজকে নির্বাচন কমিশনের একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় কিন্তু বেশ কিছু বিষয় আসলে উঠে এসেছে। তফসিলের বিষয় যেটি ছিল, নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে এটা নিয়ে নানা আলোচনা ছিল। তবে আজকে ঘোষণা করা হলো যে এই চলতি সপ্তাহে কিন্তু তফসিলটা আমরা পেয়ে যাব। আমরা ইতিমধ্যে জানি যে এই সামনের নির্বাচনটি কিন্তু হবে জাতীয় সংসদ নির্বাচন, তার সঙ্গে গণভোট, অর্থাৎ দুটি ভোট একসাথে হচ্ছে এবার। তো যার কারণে এই নির্বাচন কমিশন কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে ভোটের যে সময় সেটাকে 1 ঘন্টা বাড়ানো হবে। তার মানে 4টা পর্যন্ত ছিল, এখন 5টা পর্যন্ত হবে না? ঠিক রাব্বি, 7:30 থেকে শুরু হবে ভোট, এইদিকে 4:30 থেকে। হ্যাঁ, তো 1 ঘন্টা সময় বাড়ছে, প্লাস যেই বুথ নির্বাচনের জন্য যে দুটি নির্বাচন, যার কারণে আসলে সময় বেশি লাগতে পারে, সেক্ষেত্রে বুথটাও বাড়ানো হচ্ছে। আমরা যদি আরেকটু দেখি যে আগের রাতেই হচ্ছে ব্যালট পৌঁছে যাবে।
এবং যে পোস্টাল ব্যালট নিয়ে এবার অনেক আলোচনা হচ্ছিল যে প্রবাসীদের ভোটার দেওয়ার জন্য, তো পোস্টাল ব্যালট কিন্তু ছাপানো শুরু হয়ে যাবে আগামীকালকে এবং পরশুদিনই সেগুলো পাঠানো হয়ে যাবে, যাতে আমাদের প্রবাসীরা যারা বিদেশে আছেন তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তাছাড়া আরও যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সেগুলো হচ্ছে যে নিবন্ধিত দল সব দলই অংশগ্রহণ নিতে পারবে নির্বাচনে। এটা আসলে কেন বলেছেন এটা একটু বলি। জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই নিয়ে একটা আলোচনা চলছিল। তো নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করেছে যে যদি যাদের নিবন্ধন আছে, তাদের তো নিবন্ধন আছে, তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া উপদেষ্টা, আমরা শুনছিলাম যে ছাত্র উপদেষ্টারা তারা পদত্যাগ করতে পারেন, নির্বাচনে অংশ নিতে পারেন। তো এই বিষয়টি নির্বাচন কমিশন ক্লিয়ার করে দিয়েছে যে তারা যদি নির্বাচন করতে চায় বা যে কোনো উপদেষ্টা যদি নির্বাচন করতে চায় সেক্ষেত্রে পদে থেকে তো তারা নির্বাচন করতে পারবেন না। কিন্তু ওয়াসি সেইটি কি স্পষ্ট করা হচ্ছে যে কতদিন আগে পদত্যাগ করতে হবে? যে এই বিষয়টি হচ্ছে যে নির্বাচনের যে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার যে শেষ তারিখ, তার আগেই তাদের পদত্যাগ করতে হবে। অর্থাৎ আপনি প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত হতে হলে যেই সময়টি আপনাকে দেওয়া হয়েছে তার আগেই আসলে যদি তারা নির্বাচনে অংশ নিতে চান তাহলে তাদের পদ থেকে তাদেরকে সরে এসে নির্বাচনে অংশ নিতে হবে। এছাড়া আমরা জানি যে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ হয়েছে এবং প্রধান উপদেষ্টাকে তারা জানিয়েছেন যে নির্বাচন আয়োজনের জন্য সকল আয়োজন প্রস্তুত সম্পন্ন, এবং তারা প্রধান উপদেষ্টা এটি জানিয়েছেন যে সুষ্ঠু নির্বাচন করার জন্য সকল ধরনের সহযোগিতা কিন্তু করবে অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে সবাই আমরা সরকারের যে উদ্যোগ সেগুলো দেখলাম, একই সাথে কিন্তু আমরা দেখছি যে বড় দলগুলো কিন্তু নির্বাচনে বেশ সরব, তারা প্রার্থী বাছাই থেকে শুরু করে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও তারা বেশ সরগরম। সেই জায়গাটায় বিএনপি আজকে যে আলোচনাগুলো করেছে তারা একটা কথা বলেছে যে সামনে কঠিন সময়। কেন বিএনপি মনে করছে সামনে কঠিন সময়? জি রাব্বি, আজকে বিএনপির 7 দিনব্যাপী দেশ গড়ার কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি আসলে আজকে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কথা বলেছেন, দলের কেন্দ্রীয় নেতারা কথা বলেছেন। তারা আসলে নির্বাচনকে কেন্দ্র করেই আসলে এই কর্মসূচিগুলো তাদের নিজেদের প্রচারণা বাড়াতে এবং নির্বাচনের যে চ্যালেঞ্জগুলো সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে তাদের যে দলীয় কর্মীগুলো আছে তাদেরকে নিয়ে কাজ করার জন্য আসলে এই সভাগুলো করা হচ্ছে। তো আজকের সভাতে আমরা আসলে যদি দেখি আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কি বলেছেন, তিনি বলেছিলেন যে একদল জুলাই এবং আরেক দল ৭১-এর গণহত্যায় জড়িত, অর্থাৎ জুলাইয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার তারা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন এবং তারা হচ্ছে এবং তিনি আসলে আরেকটি রাজনৈতিক দল জামায়াতের আসলে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা তখন যে ৭১-এর গণহত্যার সঙ্গে তাদের সম্পৃক্ততা নিয়ে আসলে তিনি মন্তব্য করেছেন এবং তারা বলেছেন যে ধর্মের ব্যাখ্যা, ধর্মের আসলে এই যে ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিকভাবে অপব্যাখ্যার কারণে অপব্যাখ্যা দিয়ে ভোট টানা হচ্ছে, এই অভিযোগটিও কিন্তু তিনি করেছেন। এবং আমরা দেখতে পারি যে সাইবার স্পেসে আসলে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়েও কিন্তু আসলে দেখি যে অনেক রকম অপপ্রচার আমরা দেখতে পারি। এই বিষয়গুলো কিন্তু অ্যাড্রেস করেছেন মির্জা ফখরুল ইসলাম। সেক্ষেত্রে সবাব আমরা নির্বাচনের আগে আগে বিভিন্ন জোট দেখতে পাই। এবারও দেখলাম যে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনে নতুন একটা জোট হচ্ছে। তাদের আসলে তাদের চিন্তা ভাবনা কি? আবার তারা বলছেন আরো জোটের দল যুক্ত হবে। রাবি, আপনি এটা মেনশন করলেন, আজকে কিন্তু এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন 3টি দলের কিন্তু আজকে জোটের আত্মপ্রকাশ হয়েছে। গণতান্ত্রিক সংস্কার জোট নামে এই জোটের আত্মপ্রকাশটি ঘটেছে। এই আজকে জোট গঠনের যে ঘটনাটি সেটা নিয়ে আসলে আমাদের একটা প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটি দেখে আবার আলোচনায় ফিরছি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোট গঠন নিয়ে তৎপর রাজনৈতিক দলগুলো। রোববার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে গণতান্ত্রিক সংস্কার জোটের ঘোষণা দেন এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা। আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। জোটের মুখপাত্র এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, 3 দলের পথ চলা শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, আন্দোলন কর্মসূচিতেও একসঙ্গে দেখা যাবে। জোটে যুক্ত হতে পারে আরও দল। এ সময় তিনি সতর্ক করে বলেন, গায়ের জোর কিংবা ধর্মের দোহাই দিয়ে আগামী নির্বাচনে সফল হওয়া যাবে না। আমরা মনে করি আরো অনেকগুলো দলের সাথে আমাদের এবং আরো অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরাতন রাজনীতির পথে দিতে চায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো। গায়ের জোরে দখলদারিত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে অথবা
ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে, তারা উভয়ই পরাজিত হবে। পুরনো রাজনীতির উপর সাধারণ মানুষের মোহ কেটে গেছে দাবি করে জোটের বাকি দুই দল এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা বলেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলবে নতুন রাজনৈতিক জোট। এই আন্দোলনে এবং এই সংস্কারের পক্ষে যারা জীবন দিয়েছে তাদের জীবনের পক্ষে আসলে এখানকার রাজনীতিবিদরা সঠিক ভূমিকা পালন করতে পারবে কি পারবে না, জনগণ সেখানে আসলে এটা নির্ধারণ করবে আগামী নির্বাচনে। আমরা নতুন রাজনৈতিক ট্রেন্ড সেট করতে চাই। আমরা তো বলেছি কোনো একক ব্যক্তিও যদি উঠে আসেন এবং তিনি যদি এই পুরানো রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন রাজনীতির ঝান্ডা তুলে ধরতে পারেন, আমরা তাকেই মনোনয়ন দেব। নির্বাচনে জোটের আসন বিন্যাস কিংবা প্রার্থিতা ধীরে ধীরে জানানো হবে বলেও জানান জোটের নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, আমরা প্রতিবেদনটি দেখলাম, যেমনটি বলছিলাম যে আসলে বড় দুটি রাজনৈতিক দলের বাইরে গিয়ে একটা তৃতীয় বলয় তৈরি করার চেষ্টা করা হচ্ছে, একটা তৃতীয় ধারার রাজনৈতিক দল। তো এই যার কারণে এই জোটটি, এবং তারা কিন্তু আজকে নাহিদ ইসলাম বলেছেন যে আরও কিছু রাজনৈতিক দল এইখানে সংযুক্ত হতে পারেন। তারা কিন্তু বলেছেন যে অনেক দলের সঙ্গে আলোচনা চলছে এবং এই জোটটি আরও বৃদ্ধি হতে পারে। এবং আরেকটা বিষয় আমি বলে রাখি যে বড় যেই দুটি রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে তিনি যে অভিযোগটি আনেছেন যে বড় যে রাজনৈতিক দল বিএনপি তারা পেশি শক্তির ব্যবহার করছেন, এবং যে আরেকটি রাজনৈতিক দল জামায়াতের এগেনস্টে তিনি যে অভিযোগটি এনেছেন যে তারা আসলে ধর্মের নামে বা ধর্মের অপব্যাখ্যা দিয়ে আসলে তারা ভোট টানছেন, এরকম অভিযোগটি কিন্তু তিনি করেছেন। তো এই ছিল আমার কাছে আসলে রাব্বি আজকের যেই গণতান্ত্রিক সংস্কার জোট সেটার আসলে মূল বিষয়। শাবাব, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে রাব্বি। নির্বাচন কমিশন, সরকার এবং একই সাথে অন্যান্য দলগুলোর যে প্রস্তুতি এবং প্রতিক্রিয়া এসব নিয়ে আলোচনায় স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাবাব ওয়াসি। রাতের সময়ে আরও থাকছে। রংপুরে নিজ বাসায় মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা, তদন্তে পুলিশ। নড়াইলে ক্যারাম খেলতে বেরিয়ে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ মিলল পুকুর পাড়ে। টানা 15 দিন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সিটি স্ক্যান করা হয়েছে, রিপোর্ট স্বাভাবিক। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। সরাসরি তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতির উপর নির্ভর করছে লন্ডন যাত্রা। এদিকে বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া প্রার্থনা। সারা দেশের দৃষ্টি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। দীর্ঘ 15 দিন ধরে এখানেই চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ না থাকলেও অনেকেই প্রতিদিন ভিড় করেন হাসপাতালের সামনে। তবে সাধারণ রোগীদের বিড়ম্বনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও সরব। লন্ডনে নেয়ার মতো শারীরিক অবস্থা না আসায় আপাতত দেশেই চলবে বেগম জিয়ার চিকিৎসা। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। সরাসরি তদারকি করছেন লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। রবিবারও এভারকেয়ারে আসেন তারেক পত্নী। দীর্ঘদিন থেকে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও হৃদযন্ত্র সহ নানা সমস্যায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। এদিকে দলীয় প্রধানের সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া প্রার্থনা। সকালে পল্টনের মাওলানা ভাসানী মিলনায়তনে ছাত্র দলের সাবেক নেতৃত্বের আয়োজনে দোয়া মাহফিলে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে ফিরলে ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়ার স্বপ্ন পূরণ হবে। ফ্যাসিস্ট সরকারের হাতে যে বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেই ছিন্ন বিচ্ছিন্ন বাংলাদেশকে যেন নতুন করে গড়তে পারি, সেই বাংলাদেশের গড়ের যে স্বপ্ন আমাদের, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে আসেন অবশ্যই সেটা সম্ভব হবে। তিনিই আমাদের প্রেরণার উৎস। এদিন রাজধানীর মালিবাগে বেগম জিয়ার সুস্থতায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস জানান, অত্যন্ত কঠিন অবস্থা থেকে এখন কিছুটা ভালো আছেন বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত কঠিন অবস্থায় আছে। আপনাদের দোয়ায় হয়তো আজকে খবর পেলাম একটু স্টেবল হয়েছে। আজকে খবর পেয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্য একটা উচ্চতায় চলে গেছেন। উনি এখন বিএনপি নেত্রী নন, উনি এখন সারা বাংলাদেশে অভিভাবক হয়ে গেছেন। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি নেতারা। দেশব্যাপী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে দোয়া হয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। তোলা হচ্ছে 114 জুলাই শহীদের মরদেহ। পরিচয় শনাক্তের জন্য সংগ্রহ করা হবে তাদের ডিএনএ নমুনা।
আদালতের নির্দেশে 1.5 বছর পর রোববার কবর থেকে মরদেহ তোলার কাজ শুরু করে সিআইডি। পরিচয় শনাক্তে এখনো পর্যন্ত আবেদন করেছে 10 জন শহীদের পরিবার। 24 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের 1.5 বছর পার হলেও এখনও শনাক্ত হয়নি আন্দোলনের শহীদদের অনেকের। সরকারি দপ্তর থেকে অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ব্যক্তিরা বারবার আশ্বাস দিলেও এখনও অজানা সেসব শহীদদের পরিচয়। আঞ্জুমান মফিদুল ইসলাম থেকে তথ্য নিয়ে স্বজনদের মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে শুরু হলো কবর থেকে মরদেহ তোলার কাজ। যে অনেক খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি করার পরে প্রায় 8 মাস পরে আমরা লাশের সন্ধান পেয়েছি। লাশগুলো আমরা শনাক্ত করতে পারি, শনাক্ত করতে বলে মনের আশা কিছুটা শান্তি পাবে। আদালতের নির্দেশে শহীদদের পরিচয় শনাক্ত করার কঠিন ও সংবেদনশীল কাজে হাত দিয়েছে সিআইডি। তাদের সহায়তায় রয়েছেন আর্জেন্টিনার বিখ্যাত ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর লুইস ফ্রন্ডেব্রিডার এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন। মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্ত করে ডিএনএগুলো আবেদনকৃত স্বজনদের ডিএনএর সঙ্গে মিলিয়ে করা হবে পরিচয় শনাক্ত। এখন পর্যন্ত 10 জন ডিএনএ নমুনা দেওয়ার জন্য আবেদন করেছেন। We have sessions of lectures with the local forensic scientists, so we trust the work will be done according international rules. মৃতদের পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করব। সিআইডি জানাই প্রাথমিকভাবে 114 জনের মরদেহ উত্তোলনের কথা থাকলেও প্রকৃত সংখ্যা জানা যাবে উত্তোলনের পর। সরকারের পক্ষ থেকে নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা দেখছেন নতুন করে স্বজনরা সেই শহীদদের যেন চিহ্নিত করে তাদের কবরকে শনাক্ত করা যায়। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা ফিফার। 16 জুন আলজেরিয়ার বিপক্ষে মিশন শুরু আর্জেন্টিনার। 14 জুন প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো। ভোজ্য তেলের দাম লিটারে 16 টাকা পর্যন্ত বাড়ালো বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার থেকে কার্যকর হবে নতুন দাম। সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন মূল্য তালিকা অনুযায়ী বোতলজাত সয়াবিন লিটারে 6 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 195 টাকা, আর খোলায় 7 টাকা বাড়িয়ে করা হয়েছে 176 টাকা। 5 লিটারের বোতল 33 টাকা বাড়িয়ে করা হয়েছে 955 টাকা। এদিকে খোলা পাম তেলের দাম লিটারে 16 টাকা বাড়িয়ে করা হয়েছে 166 টাকা। এবার বাণিজ্যের সংবাদ। আমদানির খবরে দাম কমছে পেঁয়াজের। হিলিতে কেজি প্রতি কমেছে 30 টাকা পর্যন্ত। কৃষি উপদেষ্টা জানিয়েছেন আমদানির কারণে ক্ষতিগ্রস্ত হবেন না কৃষকরা। এদিকে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ভর্তুকি দেওয়ার চিন্তা করছে সরকার। কিছুদিন ধরে লাগামহীন পেঁয়াজের দাম 1 লাফে 40 টাকা পর্যন্ত বেড়ে রাজধানীর বাজারে কেজি থেকে 150 টাকায়। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। রোববার থেকে আইপির জন্য আবেদন নেওয়া হয় এবং প্রথম দিন 50 জন আমদানিকারকের আবেদন গ্রহণ করা হয়। আমদানির খবরে হিলি স্থলবন্দর সহ স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কেজিতে কমেছে 30 টাকা পর্যন্ত। দেশি পেঁয়াজের যেহেতু বাজার কমতির দিকে, এলসি পেঁয়াজও মোটামুটি ভোক্তাদের ক্রয় ক্ষমতার ভিতরেই থাকবে। রোববার সচিবালয়ে কৃষি খাতের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সভা শেষে কৃষি উপদেষ্টা বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতেই আমদানির অনুমতি দেওয়া হয়েছে। কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদের আরো বেশি ঠকানো হচ্ছে। এই যে চক্রটা, এই চক্রটা আমরা খুঁজে বের করতে হবে। এদিকে বাজারে আলুর দাম কম থাকায় এবার আলু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে উপদেষ্টা বলেন, কৃষককে ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার। আলু চাষিদের আমরা একটা ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা আছে। যেহেতু আলু, এই নতুন আলু যদিও কিছু কিছু আসছে, বাট নতুন আলুটা প্রায় 15 দিনের মতো লেট হবে। দেশে মাছ চাষ সহ বিভিন্ন ক্ষেত্রে নির্বিচারে সারের ব্যবহার বাড়ছে মন্তব্য করে এই প্রবণতা কমাতে পদক্ষেপ নেয়ার কথা বলেন কৃষি উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 2029 সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে
HSBC এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডে বিশেষ অতিথির বক্তব্যে এমন বক্তব্য দেন তিনি আরো বলেছেন 2029 সালের পর তৈরি পোশাক সহ 92% পণ্য শুল্ক মুক্ত সুবিধা পাবে বাংলাদেশ, যা বাংলাদেশের পণ্য রফতানিতে বৈচিত্র্য আনতে রাখবে ভূমিকা। 2029 সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য 2029 সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এরপর 92% পণ্য এই সুবিধা পাবে, যার মধ্যে পোশাক খাত আছে। এটি প্রমাণ করে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সাথে বাণিজ্যের পরিধি বাড়ানোর কথা ভাবছে। বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল ফিফা। 11 জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো সাউথ আফ্রিকা ম্যাচ দিয়ে উদ্বোধন হবে ইতিহাসের সবচেয়ে বড় ওয়ার্ল্ড কাপ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। আর 17 জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শুরু করবে তাদের বিশ্বকাপ মিশন। 22 জুন টেক্সাসের আর্লিংটনে অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে মেসির দল। আর গ্রুপ পর্বে লিওনেল স্ক্যালিনোর দল শেষ ম্যাচ খেলবে জর্ডানের বিপক্ষে। কানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে এই ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল 8টায়। 14 জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা। 20 জুন বাংলাদেশ সময় সকাল 7টায় ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে মাঠে নামবে অ্যানচেলোত্তির দল। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচে তারা খেলবে ডালাসে। ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপের প্রথমের ম্যাচের প্রতিপক্ষ এখনও নির্ধারণ হয়নি, তবে প্রথম 2 ম্যাচ তারা খেলবে হিউস্টন। গ্রুপ শেষ ম্যাচ হবে মায়ামিতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। এ সপ্তাহেই টপসেল, ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘন্টা। প্রস্তুতি জানাতে প্রধান উপদেষ্টার সঙ্গে ইসির সাক্ষাৎ। সুষ্ঠু নির্বাচনে সব সহযোগিতা দেবে সরকার। সামনে আসছে কঠিন সময়, জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। সাইবার প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াইয়ের ডাক মির্জা ফখরুলের। এবং জোট করলো এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। যুক্ত হবে আরও দল। গায়ের জোর বা ধর্মের দোহাই দিয়ে নির্বাচনে সফল হওয়া যাবে না, হুঁশিয়ারি নেতাদের। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।